Hello dear students, this is your English teacher Tawfiq Hassan speaking. Hope you all are well, though we are passing a very tough time now due to COVID-19. In spite of this never-before-seen crisis worldwide, considering our educational benefit, we inspired our Honorable Headmaster Narayan Girls High School in the Jackie Shikdar, and with the cordial help of District Administration, Narayan, I am before camera today. I believe very soon we will be back in the classroom as before. Till then, I will be connected with you electronically. So welcome to all those who are listening to me right now. Today, I am gonna discuss a very important topic, that is suffix and prefix. Though the class has been written for class 9 and 10, the topic is equally important for the students of class 8, 9 and 10. So all of you can enjoy the lecture. So let's begin. Suffix and prefix. বেসিক্যালি প্রথমে আমাদের জানতে হবে আসলে সাফিক্স প্রিফিক্স বলতে কি বোঝায়। আমরা জানি 8 প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে ইংরেজিতে, তার মধ্যে 4টিকে বলা হচ্ছে বেজ ওয়ার্ড বা রুট ওয়ার্ড, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এই 4টা রুট ওয়ার্ড থেকে আমরা কি করতে পারি, একটা থেকে আরেকটা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন একটা নাউন থেকে একটা অ্যাডজেক্টিভ করা যেতে পারে, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা যেতে পারে, আবার ভার্ব থেকে কখনো কখনো নাউন করা যেতে পারে। বিভিন্নভাবে আমরা একটা থেকে একটা চেঞ্জ করতে পারি। তো এটা সাধারণত আমরা কিভাবে করে থাকি, যেমন একটা শব্দ এখানে লিখি ভিজিট। ভিজিট এটা একটা ভার্ব। এরপর যদি আমরা ও আর যোগ করি ভিজিটের সাথে, ভিজিটর, তাহলে ভিজিটের সঙ্গে ও আর যোগ করার কারণে আমরা একটা নতুন শব্দ পেলাম ভিজিটর। যেমন এখানে ভিজিট শব্দটি ছিল একটা ভার্ব, তো ভিজিটর একটা নাউন, তাহলে একটা নতুন শব্দ হলো, আবার একটা নতুন পার্ট অফ স্পিচ গঠন হলো। এই যে ভিজিটের সঙ্গে আমরা ও আর যোগ করলাম, আবার কখনো কখনো দেখা যায় যে আমরা শব্দের আগে এক বা একাধিক লেটার ইউজ করে নতুন শব্দ গঠন করতে পারি। যেমন লাইক, লাইক একটা শব্দ রয়েছে, এর আগে যদি আমরা ডিস যোগ করি, ডিসলাইক, তাহলে আরো একটা নতুন শব্দ পেয়ে যাচ্ছি। লাইক একটা ভার্ব, ডিসলাইক একটা ভার্ব। তাহলে এখানে আমরা ভিজিটের পরে ও আর যোগ করেছিলাম, আর লাইকের আগে ডিআইএস যোগ করলাম। এই যে রুট ওয়ার্ডের সাথে এক বা একাধিক লেটার যোগ করে আমরা নতুন শব্দ গঠন করতে পারছি। এই যে আগে বা পরে নতুন করে এক বা একাধিক লেটার আমরা ইউজ করলাম, এইটাকে বলা হয় অ্যাফিক্স। এটা হচ্ছে অ্যাফিক্স। এই অ্যাফিক্সটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাফিক্স, আরেকটা হচ্ছে প্রিফিক্স। রুট ওয়ার্ডের পরে যদি এক বা একাধিক লেটার আমরা ইউজ করি, পরে নতুন শব্দ গঠন করি, তাহলে এই যে পরে এক বা একাধিক নতুন লেটার আমরা ইউজ করলাম, যেমন ভিজিটের সাথে ও আর যোগ করেছি, এই ও আরটাকে বলা হচ্ছে সাফিক্স। আবার লাইকের আগে ডিআইএস যোগ করে ডিসলাইক আমরা নতুন একটা শব্দ গঠন করলাম, এই যে ডিআইএস এটা হচ্ছে প্রিফিক্স। One more thing I want to say, that is someone may think that as an English teacher why I am using Bangla in my lecture. Actually I am doing so for the students, those who are comparatively weak, so that they can understand the topic clearly, as they have no scope of asking questions to me. That's why I am doing so. Anyway, আমরা যেখানে ছিলাম যে সাফিক্স প্রিফিক্স, আবার দেখা যায় যে একই সাথে একটা রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স পরে সাফিক্স যোগ করে নতুন একটা শব্দ গঠন করা যেতে পারে। যেমন বিলিভ, এই বিলিভ শব্দটাকে আমরা যদি এইভাবে লিখি, আনবিলিভেবল,
আনবিলিভেবল, তাহলে বিলিভের আগে আন যোগ করেছি এবং পরে এবল যোগ করেছি। তাহলে একই সাথে সাফিক্স প্রিফিক্স দুইটাই অ্যাড করে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। এবং সেখানে দেখা যাচ্ছে যেমন এখানে আমরা ভিজিট ভার্ব ছিল, সেখান থেকে নাউন করলাম। লাইক এটা একটা ভার্ব, ডিসলাইক এটা একটা ভার্ব, অর্থাৎ পার্ট অফ স্পিচ চেঞ্জ হলো না কিন্তু নতুন শব্দ গঠন হলো। আবার বিলিভ এখান থেকে সাফিক্স প্রিফিক্স দুইটা যোগ করে আমরা নতুন একটা শব্দ পেলাম আনবিলিভেবল। এখানে বিলিভ ছিল ভার্ব কিন্তু আনবিলিভেবলটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এইভাবে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি সাফিক্স প্রিফিক্স অ্যাড করে। এখন আমাদের যেটা করতে হবে, আজকে আমরা মেইনলি কি শিখব যে কিভাবে আমরা এই সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত যে কোশ্চেনটা আমাদের এক্সামে আসে সেটা কিভাবে সলভ করতে হবে। সেটা হচ্ছে কিরকম থাকবে, যেমন একটা সেন্টেন্সে নির্দিষ্ট একটা গ্যাপে, যেমন আমরা যদি এভাবে লিখি যে আই, এখানে একটা গ্যাপ থাকলো, লাইক, এখানে ব্র্যাকেটের মধ্যে লাইক দেওয়া থাকলো, এখানে আছে লাইকস, আই ব্র্যাকেট আছে লাইক, পরে আছে লাইস। এই জায়গাটা এর সঙ্গে আমরা সাফিক্স বা প্রিফিক্স যোগ করে এখানে যে কারেক্ট ওয়ার্ডটা হবে সেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো যেমন এখানে আমি যদি লিখি যে আই ডিসলাইক, আই ডিসলাইক লাইস, তাহলে এই জায়গাটাতে এই লাইক শব্দটিকে আমরা একটা প্রিফিক্স যোগ করে ডিসলাইক করলাম এবং সাথে সাথে কারেক্ট আনসার পেয়ে গেলাম। পরীক্ষায় তোমাদের এইভাবে একটা প্যাসেজ আকারে থাকবে যেখানে 10টি গ্যাপ থাকবে এবং প্রতিটি গ্যাপের পাশেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের একটি ওয়ার্ড পেয়ে যাব, যেই ওয়ার্ডটিকে আমরা সাফিক্স প্রিফিক্স বা কখনো কখনো উভয়টাকে যোগ করে কারেক্ট যে শব্দটি এই গ্যাপে হবে সেটা বসাবো। এখন আমাদের জানতে হবে যে আমরা আসলে কিভাবে এটি বসাবো। যেমন কোনো একটা গ্যাপে লেখা থাকলো হ্যাপি, তাহলে এই হ্যাপি থেকে কি কি হতে পারে, হ্যাপিনেস হতে পারে, হ্যাপিলি হতে পারে, আনহ্যাপি হতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা ওইখানে ওই গ্যাপটাতে হ্যাপির পরিবর্তে কি লিখবো, আনহ্যাপি লিখবো, হ্যাপিনেস লিখবো নাকি হ্যাপিলি লিখবো? দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এই বিষয়টা আজকে শিখে ফেলতে পারি যে আমরা ওই গ্যাপে ওই শব্দটিকে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে কি হিসাবে বসাবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এই বিষয়টা যদি ক্লিয়ার থাকে তাহলে দ্যাট উইল বি ভেরি মাচ ইজি ফর ইউ টু সলভ দ্য কোশ্চেন। তাহলে এখন আমরা শিখে নিব, তার আগে আমরা চমৎকার কিছু স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা খুব সহজে পজিশন অফ পার্ট অফ স্পিচ বিষয়টা একটু ক্লিয়ারলি শিখতে পারবো। যেমন প্রথমে আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব। টু বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব এক পাশে থাকলো, মাঝখানে ধরো গ্যাপ, আর এই পাশে আছে প্রিপজিশন অথবা কনজাংশন অথবা ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই পাশে একটা বর্ডার আমরা পেলাম, এক পাশে হয় টু বি ভার্ব থাকবে অথবা লিঙ্কিং ভার্ব, আর এক পাশে হয় প্রিপজিশন অথবা কনজাংশন অথবা ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক। এরকম দুই পাশে দুইটা বর্ডার। এখন মাঝখানে যদি সেই ক্ষেত্রে এখানে একটা শব্দ থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, যদি সেন্টেন্সের বাম পাশে টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব থাকে এবং ডান পাশে যে আমরা মাঝখানে গ্যাপে ডান পাশে যে আমরা যদি এই প্রিপজিশন, কনজাংশন, ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক এর যে কোনো একটা পাই, তাহলে মাঝখানে একটা শব্দ যদি হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। স্বাভাবিকভাবে এটা একটা অ্যাডজেক্টিভ। এর আগে যদি দুইটা হয় তাহলে আমরা ডান দিক থেকে চিন্তা করব, ডান দিক থেকে হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে অ্যাডভার্ব। যদি তিনটা গ্যাপ থাকে তাহলে এর পরেরটাও হবে অ্যাডভার্ব। এগুলো তোমরা একটু খাতায় লিখে নিবে। টু বি ভার্ব, লিঙ্কিং ভার্ব এটা হচ্ছে বর্ডারের এক পাশে, আরেক পাশে রয়েছে প্রিপজিশন, কনজাংশন, ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক। মাঝখানে যেই গ্যাপগুলো থাকবে যদি একটাই থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যদি একের অধিক থাকে তাহলে ডান দিক থেকে আমরা দেখব প্রথমে অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপরে যেমন এখানে আমি একটা বিষয় বলি, লিঙ্কিং ভার্ব নিয়ে তোমাদের একটু কোশ্চেন থাকতে পারে। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্বের বিস্তারিত আলোচনায় আমরা যাব না, তবে আমি খুব
সংক্ষেপে চমৎকার একটা সিস্টেম তোমাদের বলে দিতে পারি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব কিভাবে চিনবো। বি ভার্বের টু বি ভার্ব বলতে কি বোঝায় তোমরা জানো, অ্যাম ইজ আর ওয়াজ। এই বি ভার্বের স্থলবিশুদ্ধ ভাব, অর্থাৎ যেই ভার্বটাকে এই বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, এই ভার্বগুলোকে টু বি ভার্ব লিঙ্কিং ভার্ব বলে। যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট, এই টেস্ট একটা লিঙ্কিং ভার্ব। এটা যদি আমরা লিখি হানি ইজ সুইট, তাও কিন্তু সেন্টেন্সটি কারেক্ট হয়। হানি ইজ সুইট সেন্টেন্সটি কারেক্ট হয়। তাহলে এই ভার্বটাকে আমরা বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পেরেছি, যার কারণে এটা একটা লিঙ্কিং ভার্ব। যাই হোক, তাহলে আমাদের এখানে আলোচনার যে বিষয়টি ছিল যে টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে যদি গ্যাপ থাকে, তারপরে যদি প্রিপোজিশন, কনজাংশন, ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা ডান দিক থেকে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি অ্যাডভার্ব, তারপরে যদি আরো একটা থাকে তাও অ্যাডভার্ব। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হি ইজ অ্যাক্টিভ in his work. He is active in his work. দেখো এখানে বি ভার্ব রয়েছে, এখানে প্রিপোজিশন রয়েছে, তাহলে মাঝখানে একটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ একটা অ্যাডজেক্টিভ। তাহলে যদি এরকম আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব, এই স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্স আমরা পাই যে বাম পাশে বি ভার্ব রয়েছে এবং ডান পাশে প্রিপোজিশন, কনজাংশন অথবা ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে মাঝখানে গ্যাপ থাকলে সেটা আমরা অ্যাডজেক্টিভ লিখব। আবার যদি আমরা এই সেন্টেন্সটা এরকম হতো, হি ইজ ভেরি অ্যাক্টিভ ইন হিজ ওয়ার্ক, তাহলে এই জায়গাটাতে ইজ রয়েছে অর্থাৎ বি ভার্ব, এই পাশে প্রিপোজিশন রয়েছে, মাঝখানে দেখো দুইটা শব্দ আমরা পাচ্ছি। ডান দিক থেকে এটা অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভটি অ্যাডজেক্টিভ, ভেরি এটি কি একটা অ্যাডভার্ব। আবার যদি এরকম হতো, হি ইজ অলওয়েজ ভেরি অ্যাক্টিভ ইন হিজ ওয়ার্ক, তাহলে বি ভার্ব, প্রিপোজিশন, মাঝখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটিও অ্যাডভার্ব। তাহলে উপরের স্ট্রাকচারের সঙ্গে আমরা মিল পাচ্ছি যে এইখানে he is always very active in his work, তাহলে in এর আগে কি রয়েছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ক্লিয়ার? আমরা আরেকটা স্ট্রাকচার, এই একই ধরনের স্ট্রাকচার যদি এখানে টু হ্যাভ থাকে, টু হ্যাভ বলতে আমরা কি বুঝি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা যে কোনো একটা। আর ডান পাশে ডান পাশের বর্ডারে যদি আমরা প্রিপোজিশন, কনজাংশন, ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক এটা পাই, তাহলে মাঝখানে একটি শব্দ যদি থাকে তাহলে প্রথমটি হবে নাউন, প্রথমটি হবে নাউন। তার আগে যদি আরো একটি থাকে সেটি হবে অ্যাডজেক্টিভ, এর আগে যদি আরো একটি থাকে তাহলে সেটি হবে অ্যাডভার্ব। তাহলে একই স্ট্রাকচার, এখানে টু হ্যাভ থাকবে আর এই পাশে প্রিপোজিশন, কনজাংশন, ফুল স্টপ এন্ড কোশ্চেন মার্ক যে কোনো একটা থাকতে পারে। মাঝখানে এখানে হবে প্রথমটি নাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব। যেমন एग्जांपल হিসেবে আমরা যদি লিখি, he has very sound preparation for the exam. He has very sound preparation for the exam. তাহলে এখানে টু হ্যাভ ভার্ব রয়েছে, এখানে প্রিপোজিশন রয়েছে, তাহলে প্রিপোজিশনের ডান পাশে বাম পাশে প্রথমে কি থাকবে, নাউন, প্রিপোজিশনটা নাউন, সাউন্ড এটি একটি অ্যাডজেক্টিভ, ভেরি এটি একটি অ্যাডভার্ব। তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা দেখছি যদি হ্যাভ ভার্ব থাকে এবং ডান পাশের বর্ডার এগুলো থাকে, তাহলে মাঝখানে যদি একটি গ্যাপ থাকে তাহলে সেটা নাউন হবে, যদি একাধিক থাকে তাহলে ডান দিক থেকে প্রথমটি নাউন, তারপরটি অ্যাডজেক্টিভ এবং তারপরটি অ্যাডভার্ব। অর্থাৎ যদি কখনো আমরা সাফিক্স প্রিফিক্স করার সময় এই স্ট্রাকচারে কোনো সেন্টেন্স পাই, দেখা গেল এরকম হলো যে টু হ্যাভ ভার্ব রয়েছে, প্রিপোজিশন রয়েছে,
এখন মাঝখানে এই পাশে একটা নাউন রয়েছে, এইখানে গ্যাপ, এইখানে একটা অ্যাডভার্ব রয়েছে, তাহলে গ্যাপে কি বসবে? অ্যাডজেক্টিভ। যদি গ্যাপ এইখানে থাকে তাহলে কি বসবে? নাউন। যদি গ্যাপ এইখানে থাকে তাহলে কি বসবে? অ্যাডভার্ব। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারি যে ওই গ্যাপে আসলে কোন পার্ট অফ স্পিচ বসবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি দেওয়া থাকবে সেটাকে আমরা সেই পার্ট অফ স্পিচে রূপান্তর করে ফেলবো, সাফিক্স অথবা প্রিফিক্স ইউজ করে অথবা দুটাই ইউজ করে খুব সহজে আমরা এটা করে ফেলবো। এখন আমরা আরেকটা থিওরি দেখব, সেটি হচ্ছে ফ্যান থিওরি। এখানে এই থিওরিতে আমরা কি দেখব? প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। এতে হতে পারে আর্টিকেল অথবা ডিটারমিনার, আবার এতে হতে পারে অ্যাডজেক্টিভ। এনে হচ্ছে নাউন। অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে প্যান লিখেছি আমি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। পিতে কি হচ্ছে? প্রিপোজিশন হতে পারে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে। এই জায়গাটাতে তোমরা প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ এই বিষয়টা ক্লিয়ার, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে অনেক সময় একটু সন্দেহ হতে পারে। আসলে পজিটিভ অ্যাডজেক্টিভটা কি, আমি এই বিষয়টা একটু সংক্ষেপে ক্লিয়ার করব। যারা আমার প্রোনাউনের ক্লাসটি করেছো, প্রোনাউনের ক্লাসে আমি বলেছিলাম যে আমার প্রোনাউনের কয়েকটি ফর্ম রয়েছে, আর সেগুলোর মধ্যে হচ্ছে যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আই, এটা একটা প্রোনাউন, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই মাইটি হচ্ছে সেই পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে রয়েছে মাইন, এই মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। এরপরে রয়েছে মাইসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই যে 3 নাম্বার সারিতে যেগুলো আমরা পাবো, যেমন হি, হিম, হিজ, তাহলে হিজ কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গাটাতে যেগুলো আমাদের আসবে এইভাবে পর্যায়ক্রমে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এই প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলোর পরে নাউন হয়, আর্টিকেল ডিটারমিনার তারপরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরেও নাউন হয়। আবার কখনো কখনো এই সবগুলো একসাথে হয়। যেমন প্রিপোজিশনের পরে একটা আর্টিকেল থাকতে পারে, আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকতে পারে। তাহলে আমরা খুব সহজে শুধু এই প্যান দিয়ে এই বিষয়টা মনে রাখবো যে এইটা কিভাবে হতে পারে, যে এই প্রথমগুলা থেকে এরপরে নাউন হতে পারে, এই দ্বিতীয়টার পরে নাউন হতে পারে, আবার পর্যায়ক্রমে প্রত্যেকটা একটা একটা করে পড়ে। আমরা একটা আবার এরকম হয় যে কখনো একটি নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, একটি নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এটা বিষয়টি ক্লিয়ারলি দেখে নিই। তোমরা একটু এটা লিখে নাও। আচ্ছা, যেমন এক্সাম্পলটা আমরা যদি লিখি, এখানে একটা চমৎকার সেন্টেন্স লিখবো। A quick brown fox jumps over the lazy dog. এই সেন্টেন্সটা কয়েকটি উপকারী দিক আছে, আমি ব্যাখ্যা করব। A brown fox, a quick brown fox jumps over the lazy dog. দেখো এখানে ফক্স একটা নাউন, ব্রাউন একটা অ্যাডজেক্টিভ, কুইক একটা অ্যাডজেক্টিভ।
তাহলে আমি যে বলেছিলাম যে একটি নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে, তার एग्जांपल আমরা এখানে পেয়ে গেলাম। আ কুইক ব্রাউন ফক্স, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আবার এই যে এটা ওভার একটা প্রিপজিশন, দ্যাট এটা আর্টিকেল বাই সেন্টেন্স ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। আর্টিকেল বা ডিটারমিনার আমরা যাই বলি, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। তাহলে আমরা যে প্যান যে স্ট্রাকচার শিখেছিলাম, দেখো প্রিপজিশন আছে, আর্টিকেল ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, যে আর্টিকেল ডিটারমিনার আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে। তাহলে একই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা এই एग्जांपलগুলো পেয়ে গেলাম। আবার এই সেন্টেন্সটার কথা আমি বলেছিলাম যে সেন্টেন্সটার অনেক গুরুত্ব রয়েছে বা এটা একটা একটু অন্য ধরনের সেন্টেন্স। সেটি হচ্ছে এই একটি সেন্টেন্সের মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবগুলা লেটার বিদ্যমান। এ থেকে জেড পর্যন্ত সবগুলা লেটারই আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এর মধ্যে রয়েছে। তা তোমরা হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটি ইউজ করতে পারো, যাতে করে কি হবে 26টি লেটারই তুমি এক সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারছো এবং প্রত্যেকটা লেটারই তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে প্রথমে। যাই, তাহলে আমরা এখানে দেখলাম কয়েকটা স্ট্রাকচার, আমরা একবার একটু দেখি। আমরা মোটামুটি বেসিক যে জিনিসগুলো দরকার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে প্রথমে ছিল টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, ডান পাশে ছিল প্রিপজিশন, কনজাংশন, ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক। এর মাঝে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে, যদি একাধিক হয় তাহলে ডান দিক থেকে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি অ্যাডভার্ব, তারপরটি অ্যাডভার্ব। আবার টু হ্যাভ ভার্বের ক্ষেত্রেও একই, টু হ্যাভ ভার্ব যদি বাম পাশে থাকে বর্ডার, আর ডান পাশে যদি প্রিপজিশন, কনজাংশন, ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা কি লিখব? ডান দিক থেকে চিন্তা করলে প্রথমটি নাউন, যদি একটি শব্দ থাকে তাহলে তো নাউন, কিন্তু যদি একাধিক থাকে সেই ক্ষেত্রে ডান দিকে নাউন প্রথমটি, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব। যেমন হি হ্যাজ ভেরি সাউন্ড প্রিপারেশন ফর দ্য জাম, এখানে আমরা পেয়েছি। পরে আমরা কি লিখেছি? প্যান, প্রিপজিশন, প্রিপজিশনাল ফ্রেজ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এটা প্রিপজিশনের পরে নাউন হতে পারে, আর্টিকেল ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভের পরে নাউন হতে পারে, আবার এই পর পর সবগুলো হতে পারে, যেটা আমরা एग्जांपलে দেখেছি। এখন আরেকটি বিষয় আমরা দেখব, এটা খুবই সহজ বা তোমাদের অনেকেরই এটা আগে থেকেই জানা। যেমন ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব লিখেছি আমি, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো শব্দই আসুক না কেন সবই অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো শব্দই আসুক সবই কি হবে? অ্যাডভার্ব। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স করার সময় আমরা যদি দেখি যে কোনো ইনট্রানজিটিভ ভার্বের পরে গ্যাপ রয়েছে, তাহলে বুঝবো ওই গ্যাপে কি হবে? অ্যাডভার্ব। কোনো ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা অ্যাডভার্ব এমনিতেই আছে, তারপরে আবার গ্যাপ আছে, তাহলে এটা কি হবে? তখন অ্যাডভার্ব। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো শব্দ আসুক না কেন সবই আমরা অ্যাডভার্ব। এখন ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে বাংলায় বলে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যেই ভার্বের কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ অবজেক্ট ছাড়াই যে ভার্বটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে পারে সেটা ইনট্রানজিটিভ ভার্ব সহজে। যেমন রান, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি লিখি হি রানস, হি রানস, সে দৌড়ায়, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এখন এটা যদি আমরা এইভাবে লিখি যে হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, তাহলে এখানে ফার্স্টটি কি? একটা অ্যাডভার্ব। রান ইনট্রানজিটিভ ভার্ব হয়, এর পরে যে শব্দটি এসেছে সেটি কি হলো? অ্যাডভার্ব। আবার যদি আমরা এই সেন্টেন্সটিতে এইভাবে লিখি হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট, তাহলে এখানে যে দুইটি শব্দ এসেছে ভেরি এবং ফাস্ট, দুটোই কিন্তু অ্যাডভার্ব। এটিও একটা অ্যাডভার্ব, এটিও একটা অ্যাডভার্ব। তাহলে দেখা যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো শব্দ আসুক না কেন আমরা সেটা অ্যাডভার্ব। ক্লিয়ার? নাও
ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না, তাই না? কিন্তু ট্রানজিটিভ ভার্ব যখন হবে তখন তো অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে যদি নতুন কোনো শব্দ আসে সেটিও অ্যাডভার্ব। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে যে ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো শব্দ আসুক প্রতিটি অ্যাডভার্ব। আবার ট্রানজিটিভ ভার্ব যখন থাকবে তখন তারপর অবজেক্ট থাকবে নিশ্চয়ই, তাহলে অবজেক্টের পরে যতগুলো শব্দ আসবে সেগুলো কিন্তু অ্যাডভার্ব। যেমন he speaks English well. He speaks English well. তাহলে এখানে এটি একটি ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট রয়েছে ইংলিশ, এর পরে যে শব্দটি এসেছে ওয়েল, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। এটি একটি অ্যাডভার্ব। He speaks English well. তাহলে অবজেক্টের পরে যে শব্দটি আমরা পেলাম সেটি কিন্তু অ্যাডভার্ব। আবার যদি আমরা এটা এইভাবে লিখতাম, He speaks English very well. He speaks English very well. তাহলে এখানে very একটা অ্যাডভার্ব, well একটা অ্যাডভার্ব, অর্থাৎ অবজেক্টের পরে যতগুলো শব্দ আসছে প্রতিটি অ্যাডভার্ব। ক্লিয়ার বিষয়? তাহলে এখানে কি ছিল? ইনট্রানজিটিভ ভার্বের পরে যে শব্দ আসবে সবগুলো অ্যাডভার্ব। আবার ট্রানজিটিভ ভার্ব যখন থাকবে তখন অবজেক্ট থাকবে, অবজেক্টের পরেও যতগুলো শব্দ আসবে সবই অ্যাডভার্ব। ক্লিয়ার? এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে ভার্বাল নাউন দ্যাট অফ। যদি প্রথমে দ্যাট থাকে এবং পরে অফ থাকে, মাঝে যদি গ্যাপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে একটি হবে ভার্বাল নাউন। ভার্বাল নাউন যেমন আমরা যদি বলি the contribution of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is known to all. The contribution of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is known to all. তাহলে এই যে কন্ট্রিবিউশনটা আমরা লিখলাম the contribution of, তাহলে the এবং of এর মাঝে থাকলো কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটি একটি ভার্বাল নাউন। তাহলে এরকম স্ট্রাকচার যদি আমরা পাই, প্রথমে দেয়া আছে পরে of আছে, তাহলে মাঝখানে আমরা কি লিখবো? একটা নাউন লিখবো। আচ্ছা, আর কিছু কিছু বিষয় আছে তোমরা জানো, যেমন প্রথমে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় সাধারণত শব্দটি নাউন হিসাবে বসবে, তাই না? সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় নাউন হিসাবে বসবে, সাবজেক্ট অথবা অবজেক্ট। নাউন হবে সাবজেক্ট অথবা অবজেক্ট, সাধারণত নাউন হবে। হ্যাঁ, প্রোনাউনও হতে পারে, কিন্তু আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব সেখানে তো আসলে প্রোনাউন প্রয়োজন হবে না ওভাবে। তো যার কারণে আমরা বলছি যে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় নাউন হবে। যেমন আমরা যদি বলি, দেখা গেল ব্র্যাকেটে থাকলো এইভাবে যে এডুকেট, ব্র্যাকেট এডুকেট আছে, এখানে গ্যাপ আছে, ইজ দ্য backbone of a nation. Educate is the backbone of a nation. তাহলে এখানে এটা সাবজেক্টের জায়গায় রয়েছে, তাহলে আমরা এখানে এডুকেটটাকে কি লিখব? এডুকেশন, নাউন করে দিব। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এইভাবে তাহলে মোটামুটি এই কয়েকটা স্ট্রাকচার যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাবে আমাদের এই সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত যে কোশ্চেন আমরা পাবো সেটা সলভ করার জন্য অনেক বেশি কাজে দেবে, বা খুব সহজে আমরা এটা করতে পারবো। এখন আমরা এটা একটা সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করে দেখবো, দেখি আসলে এটা কতটুকু ফলপ্রসূ হয়, বা আমরা কিভাবে এটা ইউটিলাইজ করতে পারি আজকে আমরা যতটুকু শিখলাম। তাহলে এখন এতক্ষণে আমরা যে বিষয়টি শিখলাম যে কিভাবে আমরা সাফিক্স এন্ড প্রিফিক্সের কোশ্চেন সলভ করতে পারি, সেই বিষয়ে আমরা একটু প্র্যাকটিসে চলি।
যেমন এখানে রয়েছে a good student is always ব্র্যাকেটের মধ্যে আমরা দেখছি মাইন্ড টু হিজ স্টাডিজ। তাহলে দেখো এখানে প্রথমে কি রয়েছে বি ভার্ব, এই পাশে আমরা বি ভার্ব সেই বর্ডার পেয়েছি, ডান পাশে প্রিপজিশন টু প্রিপজিশন, তাহলে বি ভার্ব আছে বাম পাশে, ডান পাশে রয়েছে টু। তাহলে এই স্ট্রাকচার অনুসারে প্রথমে আমাদের কি হওয়া উচিত ছিল, দেখো ইজের পরে এখানে অলওয়েজ একটি শব্দ রয়েছে আর এখানে মাইন্ড আর একটি শব্দ, যেটিকে আমরা কারেক্ট অর্ডারে বসাতে হবে এখানে। তাহলে এখানে হি ইজ a good student is always ব্র্যাকেট আছে মাইন্ড টু হিজ স্টাডিজ, তাহলে বি ভার্ব প্রিপজিশন। ডান দিক থেকে প্রথম শব্দটি কি হওয়ার কথা ছিল, অ্যাডজেক্টিভ, তাহলে মাইন্ডের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, মাইন্ডফুল। মাইন্ডফুল, তাহলে এই জায়গাটাতে আনসারটা কি হবে, মাইন্ডফুল। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, a good student is always mindful to his studies। তাহলে আমরা পেয়ে গেলাম কারেক্ট আনসারটা। পরে কি আছে, হি ইজ রেসপেক্ট ব্র্যাকেটে টু, দেখো একই স্ট্রাকচার, এখানে বি ভার্ব, এখানে রয়েছে প্রিপজিশন, তাহলে মাঝখানে অ্যাডজেক্টিভ হবে, তাহলে হি ইজ রেসপেক্টফুল, হি ইজ রেসপেক্টফুল টু হিজ প্যান। আমরা একটা স্ট্রাকচার দেখেছিলাম প্যান, ওইখানে কি ছিল, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, হিজ, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পরেটা কি হবে, নাউন। টিচ, এটা নাউন কি লিখবো, টিচার্স, তাহলে হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স এন্ড সুপিরিয়র্স। এখানে একটা বিষয় খেয়াল করবে, এন্ড দিয়ে যদি একাধিক শব্দ যুক্ত থাকে তাহলে সাধারণত সেগুলো সবই একই পার্ট অফ স্পিচ হবে। তাহলে এখানে সুপিরিয়র্স এর একটা নাউন রয়েছে, তাহলে এখানে আমরা টিচারও নাউন লিখবো, আবার প্যান অনুসারে আমরা এখানে দেখছি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন লিখবো, তাহলে হিজ টিচার্স এন্ড সুপিরিয়র্স। হি নেভার ব্র্যাকেট আছে অনার এনিবডি, এখানে একটু খেয়াল করে দেবো, হি নেভার অনার এনিবডি। তাহলে এই জায়গাটাতে আমাদের ভার্ব মিসিং, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব এইখানেই ভার্ব গ্যাপেই ভার্ব হবে, কারণ এখানে কোথাও ভার্ব নাই। তাহলে আমরা এই অনারটাকে এখানে ভার্ব হিসেবে লিখবো, তাহলে হি নেভার, সে কখনোই কাউকে কি করে না, ডিসঅনার্স, হি নেভার ডিসঅনার্স এনিবডি। হি ইজ ফ্রি ফ্রম প্রিপজিশন, এরপরে কি হবে, নাউন, ফ্যান, ই এ এন, আমরা যে স্ট্রাকচারে দেখেছিলাম, তাহলে প্রিপজিশনের পর নাউন, হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার and never rude to his classmates. As he is bracket as his study, আমরা জানি সাধারণত লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তাহলে সেখানে আমরা এটা স্টাডিয়াস লিখবো, তাহলে as he is studious he never wastes his time in vain. He is also sincere and listens to his teachers ব্র্যাকেটে রয়েছে অ্যাটেন্টিভ, একটু খেয়াল করতে হবে, লিসেন্স, এটা লিসেনটা কি একটা ইনট্রানজিটিভ ভার্ব, আমরা দেখেছিলাম ইনট্রানজিটিভ ভার্বের পরে যতগুলো শব্দ আসবে সবই কি হবে, অ্যাডভার্ব। লিসেন টু হিজ টিচার্স, এই টু হিজ টিচার্স এটা কিন্তু একটি অ্যাডভার্বিয়াল। যারা আমার বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে ক্লাস করেছে তোমরা জানো যে সব সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকে না, কোথাও অবজেক্ট থাকে, কোথাও কমপ্লিমেন্ট থাকে, কোথাও অ্যাডভার্বিয়াল থাকে। তো সেখানে এখানে কিন্তু আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে একটা অ্যাডভার্বিয়াল রয়েছে, টু হিজ টিচার্স, এটি একটি অ্যাডভার্বিয়াল। তাহলে এর পরে যে শব্দটি আসবে সেটিও কি হতে হবে, অ্যাডভার্ব হতে হবে। তাহলে অ্যাটেন্টিভ, এটা অ্যাডভার্ব কি লিখবো আমরা, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। He is also sincere and listen to his teachers attentively. তাহলে এখানে attentively হবে সঠিক শব্দটি, so that he can be ব্র্যাকেট আছে সাকসেস ইন, তাহলে এখানে বি ভার্ব, এপাশে ইন, বি ভার্ব প্রিপজিশন, মাঝখানে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি লিখবো, হি ক্যান বি সাকসেসফুল, সাকসেসের অ্যাডজেক্টিভ কি, সাকসেসফুল ইন লাইফ, হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমাইন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে, এরপরে নাউন আছে পাংচুয়ালিটি, এন্ড দিয়ে যুক্ত থাকলে পর পর একই পার্ট অফ স্পিচ হবে, আমি আগে বলেছি। তাহলে সেই ক্ষেত্রে পাংচুয়ালিটি এন্ড ডিটারমাইন, পাংচুয়ালিটি একটি নাউন, তাহলে ডিটারমিনেশন, অর্থাৎ এখানে একটি নাউন লিখবো, ডিটারমাইনের নাউনটি কি হবে, ডিটারমিনেশন।
তাহলে his punctuality and determination help him। দেখো এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যারা আমার এত করবে আমার ইনফিনিটিভের ক্লাস করেছো, তোমরা জানো যে ইনফিনিটিভ তিন প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভের ওইখানে আলোচনা আমি বলেছিলাম যে হেল্প হচ্ছে এরকম একটি ভার্ব, এরকম আরো কয়েকটি ভার্ব রয়েছে যার মধ্যে হেল্প একটি ভার্ব, যার পরে বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ যার পরে নতুন আরেকটি ভার্ব আসলে সেটি সরাসরি ভার্বের বেস ফর্ম বসে, তার আগে টু লিখতে হয় না। এটা একটি ইনফিনিটিভ কিন্তু টুটি উজ্জ্বল থাকবে। তাহলে সেই ক্ষেত্রে হেল্প হিম, হেল্পের পরে যেহেতু বেয়ার ইনফিনিটিভ হবে তাহলে এই টেকটা ভার্ব হিসেবেই বসবে। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে হবে, আন্ডারটেক। আমরা যদি এখানে লিখি হেল্প হিম আন্ডারটেক, হেল্প হিম আন্ডারটেক অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। দেখো অ্যান্ড দিয়ে পরপর একই ধরনের পার্ট অফ স্পিচ হবে, আগেও বলেছি। তাহলে যেহেতু এখানে সলভ আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে অ্যান্ডের আগে এখানে সলভ একটি কি ভার্ব, তাহলে এখানে একটি ভার্ব। তাহলে আমরা কি লিখবো, his punctuality and determination help him undertake and solve any difficult work or job। তাহলে এইভাবে দেখো আমরা কিন্তু খুব সহজে সাফিক্স প্রিফিক্সের কোশ্চেনটি সলভ করব। So dear students, thank you very much for listening to me. Stay home, stay safe, take care of yourself and take care of your parents. I will be available in the next class with a new topic. Till then, Allah Hafiz.